হ্যালো বাচ্চো, সবাই নিশ্চয়ই ভালোই আছো। তো যাই হোক, আমরা আর কি লেকচার নাম্বার 5 গ্যাসের গতীয় তত্ত্ব বা কাইনেটিক থিওরি অফ গ্যাস, এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারের একটা বিশেষ টপিক যেটাকে বলা যেতে পারে এক্সপ্রেশন অফ প্রেশার, মানে কোনো একটি আদর্শ গ্যাসের চাপের রাশিমালাটা আমরা বের করব। আজকের যে টপিক সেটা হচ্ছে গিয়ে ডেরিভেশন of expression derivation of expression for an ideal gas, expression of pressure for an ideal gas. Ideal gases, আদর্শ গ্যাসের মানে আদর্শ গ্যাসের চাপের রাশিমালা, ডেরিভেশন মানে বের করব, এক্সপ্রেশন মানে রাশিমালা, অফ প্রেসার চাপের রাশিমালা বের করতে হবে ফর অ্যান আইডিয়াল গ্যাস, আদর্শ গ্যাসের চাপের রাশিমালা আমরা বের করব। তো আমরা লেকচার নাম্বার 3-তে বলেছিলাম, একটা ইন্টারভিউ নিয়েছিলাম। আমি এই রাশিমালাটা এই ইন্টারভিউর মাধ্যমে বলবো, তাতে কী হবে তোমাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে, বা আমি সাধারণভাবে বললে তোমাদের বোরিং ফিল হবে। আমরা যে জিনিসটা করব সেই রাশিমালাটা অ্যাকচুয়ালি এটা বের করবো। ফাইনালি আমাদের যেটা বেরোবে, আই হোপ যে প্রেশার পি ইজ ইকুয়ালস টু ওয়ান থার্ড mn বাই ভি ইন্টু সি স্কোয়ার, এই রাশিমালাটা বেরোবে। এখন ফাইনালি এই রাশিমালাটা বেরোবে। সো ওয়েট করো, বা এরপরে থেকে আরও কিছু টার্ম এক্সট্রা আসবে, সেটা আমরা দেখবো। আমি বললাম, এর আগে অবশ্য আমি বলেছিলাম যে গ্যাসের চাপ, আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের ধারণা আমি দিয়েছিলাম। আমরা এখানে কোনো একটা পাত্রের মধ্যে আদর্শ গ্যাস নেব। আমি বললাম যে অক্সিজেন গ্যাস, বললো স্যার ইয়েস স্যার, তোমাদের আজকে সে আবার সেই ইন্টারভিউ শুরু হবে। বলছে হ্যাঁ স্যার, আমরা ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুত। তা তোমরা কতজন এসেছো? স্যার আমাদের যা রেকর্ড করে নিয়েছিলেন n জন, আমরা n সংখ্যক আমরা গ্যাস এসেছি, অক্সিজেন গ্যাস। তো বলা হলো তোমাদের সবাইকে তো আমরা ইন্টারভিউ নিতে একটু সময় লাগবে, তো একজন সেদিন যে ইন্টারভিউ দিয়েছিল সে আসো। এখন আজকে বিশেষ কিছু প্রশ্ন আছে, তোমাদের কাছ থেকে আমাদের সেই বিশেষ প্রশ্নগুলো জানতে হবে। বলছে স্যার আমরা সব প্রশ্নের উত্তর দেবো, আপনি কি আমাদের -273°C উত্তর দেবেন না? বলছে কে দেবে না বলেছে? তোমরা কি কারো কাছে শুনেছো? আমি অবশ্যই দেবো, কিন্তু তোমরা আমার প্রশ্নের সঠিক উত্তর দাও, আমি নিঃসন্দেহে দিয়ে দেবো। বলছে ঠিক আছে স্যার, আপনি যা প্রশ্ন করবেন আমরা উত্তর দিয়ে দেবো। বলছে চলে আসো, কাম হেয়ার। স্যার ঠিক আছে আসছি। তারপরে আসার পরে আমি জিজ্ঞেস করলাম, তোমাদের তো অনেক ধর্ম জানলাম, তোমাদের এমনি তোমরা কি আদর্শ গ্যাস, তোমরা বাস্তব গ্যাস, তোমরা এমনিতেই বাস্তব গ্যাস, তোমরা আদর্শ গ্যাসের ন্যায় কখন আচরণ করো? বলছে স্যার ওটা একটা শর্ত আছে, যে নিম্নচাপ এবং উচ্চতাপে, যখন কোনো একটা জায়গায় নিম্নচাপ এবং উচ্চতাপে বিহেভস করবে, সেই জায়গায় আমরা আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করি। তা তুমি আদর্শ গ্যাসের সম্পর্কে কিছু জানো? বলছে হ্যাঁ স্যার, আদর্শ গ্যাসের চাপের রাশিমালা আছে, খুব একটা ভালো জিনিস আছে, তা সেই সম্পর্কে আমাকে কিছু ইনফরমেশন বলো। বলছে অবশ্যই স্যার, আমি আপনাকে বলবো। তো আপনি এক কাজ করেন। বলছে বলো। স্যার আপনি একটা ঘর কনসিডার করেন, মানে একটা ধরে নেন যে একটা ঘরের মধ্যে আমরা সমস্ত গ্যাস থাকবো, তার মধ্যে যে কোনো একজন গ্যাসের গতিবিধি আলোচনা করবেন, সেই একজন গ্যাসের গতিবিধি ধরে নিয়ে মানে আলোচনা করার পরে সবাইকে রিকল করবেন, সবাইকে ডেকে নিয়ে আমাদের আসল রূপটা জানতে পারবেন। বলছে ঠিক আছে, তাই করা হোক। তাহলে আমরা কি করলাম, যে ধরা যাক আমরা ওর বক্তব্য অনুসারে আমরা কি করলাম, যে কোনো একটি গ্যাসের আমরা কি করলাম, যে ধরা যাক কোনো একটি 3D একটা পাত্র নিলাম।
এটা অরিজিন, আমাদের অরিজিন না নিলেও হবে, অরিজিনটা লাগবে না অ্যাকচুয়ালি। অরিজিন বা অরিজিনের ইংলিশ হচ্ছে অরিজিন, ORIGIN, অরিজিন। অরিজিনের প্রথম লেটার কি? ওটা কিন্তু দেখতে অ্যাকচুয়ালি পুরোপুরি বৃত্ত হচ্ছে ও, আর শূন্য কিন্তু দেখতে এরকমটা, এটা কিন্তু শূন্য না। অনেক সময় আমরা কি বলি যে 100 এরকম করে লিখি, 100 এরকম না, সে 100 এরকম করে লিখি, 100 এরকম না, 100টা কিরকম এরকম, মানে শূন্যটা হচ্ছে এরকম দেখতে, আর এটা হচ্ছে ও, বুঝতে পারলে? এটা হচ্ছে তোমার ও দেখতে এরকম, মানে অরিজিন ও আর শূন্য, এটাকে আমার লাগবে না, অরিজিন পয়েন্ট আমাদের লাগবে না, তবুও আমি তোমাদের বের করে রাখলাম। তাহলে আমরা কি করলাম, যে ধরা যাক কোনো একটি ঘনকাকৃতি পাত্র যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য L, তার x অক্ষ বরাবর দৈর্ঘ্য L, y অক্ষ বরাবর দৈর্ঘ্য হচ্ছে L, আর z অক্ষ বরাবর দৈর্ঘ্য হচ্ছে L। তার মানে আমি তোমাকে বোঝানোর জন্য বলছি, তোমরা যে ঘরটায় আছো সেই ঘরটার কথা ভাবো, কারণ এটা কিন্তু 3D বিষয়। তুমি ভেবে নাও যে তুমি একটা ঘরের মধ্যে আছো, সেই ঘরটা কিরকম দেখতে, সেই ঘরটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান, মানে ঘরটা দৈর্ঘ্য যতটা, প্রস্থেও ততটা, উচ্চতাও ততটা ধরে নাও। সেটা আমরা এল না নিয়ে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা লেন্থ ব্রেথ হাইটও নিতে পারতাম। আমি মানে বিষয়টাকে সিম্পলিফাই করার জন্য, ছোট করার জন্য, মানে শর্টলি ভালো করে সলভ করার জন্য আমি এল নিলাম। লেট আস কনসিডার এ কিউবিক্যাল বক্স। ধরা যাক একটি ঘনকাকৃতি ঘনক বা বাক্স, সেই বাক্সটা কিরকম দেখতে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই সমান, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষের দৈর্ঘ্য কত, তাহলে এক্স অক্ষ এটাও যা, এটাও তা, এটাও তা, এটাও তা, ওয়াই অক্ষ মানে এটা ওয়াই, এটা ওয়াই, এটা ওয়াই, এটা ওয়াই, জেড মানে এটা জেড, এটা জেড, এটা জেড, এটা জেড। তার মানে কি, জেড তোমাদের এক্স অক্ষ কোনটা, তুমি ধরে নাও এই দিকটা তোমার ঘরের হচ্ছে ডান সাইডে, এরকম হাত বাড়ালে এটা এক্স, এটা ওয়াই, আর এটা জেড। তাহলে এই দিকে এক্স মানে কি, এটাও এক্স, ওই দিয়ালটাও এক্স, ঠিক আছে? 4টে এক্স আছে, নিচের কর্নারে এক্স রয়েছে, ওই মেজের ওই কর্নারে এক্স রয়েছে, উপরে ছাদের উপরে একটা এক্স রয়েছে, ওই ছাদে একটা এক্স রয়েছে। তাহলে কটা এক্স আছে, নিচের মেজে দুটো, ছাদে দুটো। ওয়াই কটা আছে, নিচের মেজে দুটো, ছাদে দুটো। জেড কটা আছে, 4টি কর্নার, 1 2 3 4, মোট 4টি কর্নার, তাহলে জেড। তাহলে এটা একটা কিউবিক্যাল বক্স। লেট আস কনসিডার এ কিউবিক্যাল বক্স। একটি কিউবিক্যাল বক্সের যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান এবং সেটা এল, আমরা এল বি এইচ বা লেন্থ ব্রেথ হাইট দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা করে নিতে পারি। আমরা অঙ্কটা সহজ করার জন্য এটাকে আমরা নিলাম। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট, আমরা কি করলাম, যে এই পাত্রের মধ্যে সেই n সংখ্যক অক্সিজেন গ্যাসকে প্রবেশ করালাম, এখানে কটি অক্সিজেন গ্যাস আছে, এখানে n সংখ্যক অক্সিজেন গ্যাস, n সংখ্যক, the total number of oxygen gas particle is n। প্রথমত এই বিষয়গুলো বোঝার চেষ্টা করো, পরে আমি লিখছি, সব বিষয়টা আমি ক্লিয়ার লিখবো, অসুবিধা নেই, আগে বোঝার চেষ্টা করো। তাহলে এই ঘনকাকৃতি বাক্সের মধ্যে n সংখ্যক, মানে অক্সিজেন যে n মানে 5000 হতে পারে, 50,000 হতে পারে, 5টি হতে পারে, 10টি হতে পারে, 10,000 হতে পারে, মানে n সংখ্যক অক্সিজেন গ্যাসকে আমরা এখানে রাখলাম। স্যার এখানে শুধু অক্সিজেন রাখবো, হাইড্রোজেন রাখতে পারবো না? রাখতে পারবো। তা শুধুমাত্র হাইড্রোজেন রাখবো না, অক্সিজেন রাখতে পারবো না? রাখতে পারবো। কিন্তু আমরা কেন তারা শুধু অক্সিজেন রাখলাম? তার কারণ প্রতিটি গ্যাসের মানে গ্যাসীয় কণার ভর সমান, এই জন্য। বা হাইড্রোজেন রাখলে তার ভর একরকম, কোথায় হাইড্রোজেনের মানে গতিবিধি একরকম হবে, অক্সিজেনের একরকম হবে। তাহলে মিক্সচারের গতিবেগ হিসাব করতে গেলে অনেক জটিল হয়ে যাবে, সেগুলো আমরা এই এক্সপ্রেশনটা বের করার পরে ভাববো। তাহলে আমরা একটা ইউনিফর্ম গ্যাস, সেটা শুধুমাত্র অক্সিজেন হতে পারে, শুধুমাত্র নাইট্রোজেন হতে পারে, শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড হতে পারে, শুধুমাত্র হাইড্রোজেন হতে পারে, যে কোনো একটা ইউনিফর্ম গ্যাসকে কোনো একটা কিউবিক্যাল বক্সের মধ্যে নিলাম। তাহলে ধরা যাক একটি ঘনকাকৃতি বাক্স, তোমার এটা একটা ঘনকাকৃতি বাক্স যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, এবং এই বাক্সের মধ্যে মোট এনটি, মানে মোট ধরা যাক একটি প্রতিটি বাহুর দৈর্ঘ্য এন, আর হচ্ছে এই বাক্সের মধ্যে মোট এনটি গ্যাসীয় কণা আছে। এখন অক্সিজেন বলার দরকার নেই, এনটি কোনো একটি পাত্রের মধ্যে এনটি গ্যাসীয় কণা রয়েছে, এবং প্রতিটি গ্যাসীয় কণার ভর এম, কারণ এখানে যে এনটি গ্যাসীয় কণা আছে প্রত্যেকটার ভর কত এম, এর ভর এম, এর ভর এম, এর ভর এম, এর ভর এম। কেন প্রত্যেকটার ভর সমান? তার কারণ প্রত্যেকটা একই রকম গ্যাস। যদি একটা অক্সিজেন, একটা নাইট্রোজেন, একটা হাইড্রোজেন হতো, তাহলে 3 রকম ভর থাকবে, M1 M2 M3,
একই রকম গ্যাস হওয়ার কারণে প্রত্যেকের ভর m। প্রত্যেকটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমান, nটি গ্যাস রয়েছে, প্রত্যেকটার ভর m। এবার সবগুলো গ্যাসকে বের করে দিলাম, বের করে দিয়ে একটি মাত্র গ্যাসীয় কণা আমি রাখলাম। সেই গ্যাসীয় কণার উপর সমস্ত ধর্ম আমরা দেখবো যে কি বিষয়টা দাঁড়ায়। খুব ভালো করে বোঝার চেষ্টা করে এখান থেকে, তাহলে বুঝতে পারবে, নাহলে সব বেকার হয়ে যাবে। এই চ্যাপ্টারটা বুঝতে গেলে তোমাকে বুঝতে হবে। ধরা যাক এখানে nটি গ্যাস রয়েছে, প্রত্যেকটা গ্যাসীয় কণার হচ্ছে গিয়ে ভর m, পাত্রের দৈর্ঘ্য হচ্ছে এটা, পাত্রের প্রতিটি দেওয়ালের ক্ষেত্রফল কত, প্রতিটি দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে তোমার l স্কয়ার। এই দেওয়ালের ক্ষেত্রফল কত, l স্কয়ার, কারণ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা কি ক্ষেত্র একটা। তুমি ভাবো, তুমি যে ঘরটার কথা ভাবছো সেই ঘরটা যে কোনো একটা দেওয়ালের কথা ভাবো, সেই দেওয়ালের ক্ষেত্রফল বলতে কি বোঝায়, সেই দেওয়ালের ক্ষেত্রফল বলতে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বোঝায়। সেটা হতে পারে তোমার প্রস্থ ইন্টু উচ্চতা হতে পারে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হতে পারে, উচ্চতা ইন্টু দৈর্ঘ্য হতে পারে, যে কোনোটাই হতে পারে। তাহলে সেই যে কোনো একটা দেওয়ালের ক্ষেত্রফল কি, যে কোনো একটা দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে গিয়ে সেই দেওয়ালের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। যেহেতু দৈর্ঘ্য প্রস্থ সমান, তাহলে ক্ষেত্রফল কত হবে, l ইন্টু l মানে l স্কয়ার। তাহলে এই দেওয়ালটার ক্ষেত্রফল কত, l স্কয়ার। 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 ওই পাশে দেওয়ালটার ক্ষেত্রফল কত, l স্কয়ার। এই দেওয়ালটার ক্ষেত্রফল কত, l স্কয়ার। এই দেওয়ালটার ক্ষেত্রফল কত, l স্কয়ার। যদি বলা পুরো বক্সটার আয়তন কত, বক্সটার আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আয়ত ঘনকের ক্ষেত্রে আমরা জানি দৈর্ঘ্য, মানে ঘনকের ক্ষেত্রে আমরা জানি বাহু কিউ। তাহলে l ইন্টু l, তার মানে হচ্ছে তোমার l কিউ। এটা আমরা বললাম, লাগবে, এগুলো লাগবে। তাহলে কি বললাম, ধরা যাক কোনো একটি পাত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, কোনো একটি ঘনকাকৃতি পাত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, প্রতিটি ক্ষেত্রফল সমান, এবং ক্ষেত্রফলের মান বাহুর দৈর্ঘ্যের বর্গ, এবং কি যে পাত্রের আয়তন কত, যে বাহুর দৈর্ঘ্যের কিউব, ক্ষেত্রফল কত, যে বাহুর স্কয়ার, দৈর্ঘ্য কত, l, কটি কণা আছে, nটি, প্রতি বাহুর দৈর্ঘ্য কত, l, প্রত্যেকটা গ্যাসীয় কণার ভর কত, m। এবার কি আছে, সেই গ্যাসীয় কণাটা এখানে কতগুলো গ্যাসীয় কণা আছে, nটি, তারা কি করে এখানে গতিশীল। কেন গতিশীল, এখানকার টেম্পারেচার -273°C এখনো নেই, যদি হয় তবে সে দাঁড়াবে, তো ওটা হওয়া সম্ভব নয়। তার জন্য আমরা ইন্টারভিউ নিচ্ছি যে কি করে তার চাপের রাশি মারাটা। এবার আমরা বললাম যে এখানে nটি গ্যাসীয় কণা রয়েছে, সবাইকে বের করে দিয়ে যে কোনো একটি গ্যাসীয় কণা রাখলাম এবং এর সব ধর্ম হিসাব করবো, তারপর সবগুলো একই রকম করে অ্যাড করবো। তাহলে ধরা যাক কোনো একটি গ্যাসীয় পাত্রের মধ্যে আমরা এই বিষয়গুলো একটু লিখি, স্টেপ বাই স্টেপ। তাহলে আসি, তাহলে ধরা যাক একটি ঘনকাকৃতি বাক্সের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান l, প্রতিটি তলের ক্ষেত্রফল মানে এরিয়া, ক্ষেত্রফল a সমান l স্কয়ার, ঘনকের আয়তন বা পাত্রের আয়তন, ঘনক বা পাত্রের আয়তন v মানে ভলিউম সমান l কিউব, কমা ওই পাত্রে মোট nটি গ্যাসীয় কণা আছে, যাদের প্রতিটির ভর সমান, প্রতিটির ভর m,
সমান, প্রতিটির ভর সমান এবং তার মান কত m। এবং বা আবার ধরি ওই পাত্রে কোনো একটি গ্যাসীয় কণার OX, Y ও OZ অক্ষ বরাবর বেগের উপাংশ যথাক্রমে u, v, w হলে, এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা আমি তোমাদের হয়তো ক্লিয়ার সবটা বলতে পারবো না, এই কারণেই, তার কারণ এটা সঠিকভাবে জানতে গেলে তোমাকে ক্লাস 11-এর থার্ড চ্যাপ্টার ভেক্টর, সেই ভেক্টরটা ভালো করে জানতে হবে। তো এখানে যদি কোনো একটি পার্ট একটু অবশিষ্ট থেকে যায়, তা নিয়ে তোমাদের মাথা খামানোর কিছু নেই। তোমরা ভেক্টরে আসলে তোমরা আমাকে সেই জায়গাটা বলে দেবে, স্যার এই জায়গাটা না আপনি বলতে চেয়েছিলেন, আবার আমি সেখানে ক্লিয়ার করবো। দেখা যাক কতটুকু কি হয়। প্রথম কথা হচ্ছে গিয়ে এটা কোনো অসুবিধা, এটা আমরা এর আগে বললাম যে ধরা যাক একটি ঘনকাকৃতি বাক্সের প্রতিটি বাহুর দৈর্ঘ্য l, প্রতিটি ক্ষেত্রফল l², ঘনকের পাত্রের আয়তন হচ্ছে কি তোমার l3, ওই পাত্রে মোট nটি গ্যাসীয় পার্টিকেল, যাদের প্রত্যেকটা পার্টিকেলের ভর হচ্ছে m। লেট আস কনসিডার এ cubical box, its whose every side should be equal and its length l. The area of the every surface is l², and the volume of the cubical box is equals to l cube, and the total number of the gaseous particle is n, and the every particle have mass m. Let us also consider a particular molecule of gas. It will moved in different direction x, y, ox, y, oz with a velocity components with u, v and w. ধরা যাক ওই পাত্রের মধ্যে কোনো একটি গ্যাসীয় কণা আমরা এসে পড়ো, এটা তো আমরা দেখলাম প্রতিটি গ্যাসের ক্ষেত্রে, তার মধ্যে একটি গ্যাসীয় কণার ক্ষেত্রে আমরা দেখবো ওই পাত্রের কোনো একটি গ্যাসীয় কণার OX, OY, OZ অক্ষ বরাবর বেগের উপাংশ। এটা মানে এই গ্যাসীয় কণাটা চাইলে x অক্ষ বরাবর যেতে পারে, এই গ্যাসীয় কণাটা চাইলে x অক্ষ বরাবর যেতে পারে, এই গ্যাসীয় কণাটা চাইলে y অক্ষ বরাবর যেতে পারে, এই গ্যাসীয় কণাটা চাইলে z অক্ষ বরাবর যেতে পারে। কারণ তুমি ভেবে নাও, তুমি যে ঘরটার মধ্যে আছো সেই ঘরটার ক্ষেত্রে একটা মাছি বা মাছি ছেড়ে দিলে, ঘনকাকৃতি বাক্স, প্রতিটি দেওয়ালের ক্ষেত্রফল সমান l², আয়তন l3, সেই পাত্রের মধ্যে তুমি সাপোজ পরিষ্কার করে বলছি, সেই ঘরটার মধ্যে আগে থেকে তুমি কনসিডার করে নাও, তুমি ধরে নাও একটা দিক, ঘরের কোনো একটা কর্নার, ধরে নাও তুমি হচ্ছে এখানে হচ্ছে ঘর, এটা এখান থেকে ঘর শুরু, ঠিক আছে? তাহলে এটা ঘরের এদিকে একটা দিক আছে, এটা একটা দিক আছে, এই দিকে একটা দিক আছে। তাহলে এই দিকটা তুমি যদি x অক্ষ বলো, তাহলে এই দিকটা তোমার y অক্ষ, আর এই দিকটা হচ্ছে z অক্ষ। তার মানে কি এখানে একটা বাক্স আছে, এরকম হোয়াইট বোর্ড 6খানা আছে, এখানে একটা 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 আছে, এখানে একটা, তাহলে একটা বাক্স। সেই বাক্সের তুমি ওই কর্নার পয়েন্টটাকে তুমি বললে এই মূল বিন্দুটা, এবং এই যে দেওয়ালটা, সেই দেওয়ালটা তুমি তাহলে বলতে পারো ওই পয়েন্টটা, ঠিক আছে? বা তুমি এই পয়েন্টটা বলতে পারো যে এই পয়েন্ট, এই দেওয়ালটা হচ্ছে কি, এই যে দেওয়ালটা, এই যে দেওয়ালটা, এই দেওয়ালটা, এই যে দেওয়ালটা আছে, এই দেওয়ালটা হচ্ছে এটা, তাহলে এই পয়েন্টটা হচ্ছে তোমার এই পয়েন্টটা। তাহলে এটা একটা, এটা x অক্ষ, এই দিকটা হচ্ছে তোমার y অক্ষ, আর এই দিকটা হচ্ছে তোমার z অক্ষ। তাহলে x, y, z, তাহলে এই দিকে একটা তল আছে, নিচে একটা, এদিকে একটা তল আছে, উপরে একটা আছে, এইদিকে একটা আছে, ওইদিকে একটা আছে, এন্ড এটসেট্রা, মোট 6টা আছে। তাহলে এটা x অক্ষ বরাবর, এটা y অক্ষ বরাবর, এটা z অক্ষ বরাবর কোনো একটা গ্যাসীয় পার্টিকেল, বা তুমি বলতে পারো একটা মাছিকে এই ঘনকাকৃতি বাক্সের মধ্যে ছেড়ে দিলে, এখানে ছেড়ে দিলে, তা মাছি তো দাঁড়িয়ে থাকবে না, সে ছুটে বেড়াবে, হয় দেওয়ালে গিয়ে দাঁড়িয়ে থাকতে পারে,
কিন্তু এখানে একটা জিনিস আমরা কি বলেছিলাম যে আদর্শ এটা কি আইডিয়াল গ্যাস, আইডিয়াল গ্যাসে কি থাকে যে পাত্রের দেওয়ালের সঙ্গে কোনো আকর্ষণ নেই, আকর্ষণ কোনো কণাকে আকর্ষণ বিকর্ষণ করে না, তাহলে পাত্রের দেওয়ালের সঙ্গে কোনো আকর্ষণ করবে না, তাহলে আকর্ষণ বিকর্ষণ যদি তাদের যদি কোনো আকর্ষণ বিকর্ষণ না থাকে তাহলে কি পাত্রের দেওয়ালে গিয়ে দাঁড়িয়ে থাকার কথা না, সর্বদাই ছুটে বেড়াবে, নিজের মতো ছুটে বেড়াবে। তাহলে বিকর্ষণ ধর্মটা নেই বলতে ভুল বলা হবে, মানে পাত্রের দেওয়ালের সঙ্গে কি সংঘাত মানে ঘর্ষণ হচ্ছে, মানে ধাক্কা খেয়ে বেরিয়ে যায়। বিকর্ষণ ধর্ম তার মানে কি একটা কণা আর একটা কণাকে দূরে সরিয়ে দেয় এমনটা না, ধাক্কা খেলে সেই ধাক্কার জন্য সে দূরে সরে যায়। কিন্তু এখানে বিকর্ষণ ধর্ম নেই, ধাক্কা খেলে সে দিক পরিবর্তন করে যাবে। তাহলে একটি গ্যাসীয় কণাকে যদি আমরা এখানে ছেড়ে দেই, সেই গ্যাসীয় কণাটা চাইলে এক্স অক্ষ বরাবর যেতে পারে, বা মাপ কেটে চাইলে এই দিকে যেতে পারে, মাপ কেটে চাইলে এই দিকে উঠতে পারে, মাপ কেটে চাইলে এই দিকে যেতে পারে, মাক্ষির ইচ্ছা বা মাছিটির নিজস্ব ইচ্ছা যে সে যেদিকে ইচ্ছা সেদিকে যেতে পারে। তাহলে আমরা সেটাকে বোঝানোর জন্য বললাম সেই মাছির ভরটা হচ্ছে এম। মাছি যদি এক্স অক্ষ বরাবর ছোটে তাহলে মাছিটি এই দিকে ইউ বেগ নিয়ে ছোটে, ইউ বেগ। মাছিটি যদি ওয়াই বরাবর ছোটে তাহলে সে ভি বেগ নিয়ে ছোটে। মাছিটি যদি জেড বরাবর ছোটে তাহলে তার বেগ ডব্লিউ। তার মানে আমরা বললাম যে এটার নাম ও, তাহলে এটা এক্স, সরি এটা ও, এটা এক্স, এটা ও, এটা ওয়াই, এটা ও, এটা জেড। তাহলে ও এক্স বরাবর ইউ, ও ওয়াই বরাবর ভি এবং ও জেড বরাবর ডব্লিউ। তাহলে আমরা সেটাই বললাম, ধরা যাক কোনো একটি পাত্রের মধ্যে একটি গ্যাসীয় কণা যেটা ও এক্স, ও ওয়াই, ও জেড অক্ষ বরাবর বেগের উপাংশ দ্য ভেলোসিটি কম্পোনেন্টস কত ইউ ভি ডব্লিউ, সেগুলো সব দিকে সমান হতে পারে, ইউ ভি ডব্লিউ সমান হতে পারে, যে এদিকেও ইউ, এদিকেও এক্স, এদিকেও এক্স, এদিকেও এক্স, এদিকেও ভি, এদিকেও ভি, এদিকেও ভি সমান হতে পারে। আমরা ভাবলাম আলাদা। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট। তাহলে এটা যদি ঘটে, এবার কি করলাম, এবার তাহলে আমরা কি দেখবো যে এখানে যে কোনো একটি গ্যাসীয় কণার মানে মানে লব্ধি বেগ কত। সুতরাং কণার লব্ধি বেগ যদি আমরা লব্ধি বেগ সি স্কোয়ার দিয়ে বলি, সি বলি, তাহলে সি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডব্লিউ স্কোয়ার, সি ওয়ান স্কোয়ার, ইউ ওয়ান স্কোয়ার, ভি ওয়ান স্কোয়ার, ডব্লিউ ওয়ান স্কোয়ার। যেহেতু প্রথম কণা ধরেছি তার প্রথম কণার বেগ প্রথম কণা, দ্বিতীয় কণা ধরলে আমরা ইউ টু, ভি টু, ডব্লিউ টু ধরতে পারতাম। এটা তোমার এটা বিষয়টা কোথা থেকে আসলো স্যার, এটা তো আমি বুঝতে পারলাম না। কোয়েশ্চন নাম্বার 1 এটা তোমাদের বুঝতে পারবে না সবটা, কিন্তু আমি তবু তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এটা অ্যাকচুয়ালি দুভাবে করা যায়, একটা ভেক্টর অ্যানালাইসিস দিয়ে করা যায়, একটা সাধারণ কি তোমার কার্টেসিয়ান কোঅর্ডিনেট বা হচ্ছে তোমার কার্টেসীয় অক্ষ বরাবর অক্ষ দিয়ে করা যায়। তা এটা আমরা সাধারণভাবে বলবো, কারণ ভেক্টরটা যেহেতু এখন পড়ানো হয়নি, তখন আমরা যদি ভেক্টর জানা হয় তখন আমরা এটাকে ভেক্টর দিয়ে বলবো। ভেক্টরের বিষয়টা আলোচনা করতে গেলে তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে, কারণ ডট প্রোডাক্ট জানো না, ক্রস প্রোডাক্ট জানো না। আমি সাধারণভাবে বলছি, এই যে দেওয়ালটা আগে প্রথম বোঝার চেষ্টা করো। এই যে দেওয়ালটা এটা হচ্ছে তোমার এক্স, এটা হচ্ছে তোমার ওয়াই। সাপোজ আগে কথা বলে যাও, এখন বলছে এই দেওয়ালটা এটা এক্স, এটা ওয়াই। তাহলে এটা এক্স, এটা ওয়াই, এই দূরত্বটা হচ্ছে এক্স, এই দূরত্বটা ওয়াই। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এই দূরত্বটা কত, তুমি সাপোজ বলে এটার নাম হচ্ছে, তুমি বলে ধরো না পি, ওই দূরত্ব সাপোজ তোমার পি। তাহলে এখানে যদি ও হয় তাহলে এটা ও এক্স সমান সমান 5, ও ওয়াই সমান সমান 3, মানে এটা হচ্ছে 5 একক, এটা 3 একক। তাহলে ওপি সমান সমান ওই পি পর্যন্ত, এটা পি পয়েন্ট, তাহলে পি পয়েন্ট এটা থেকে এই পয়েন্টটা, পি পয়েন্ট কত, এটা তোমরা কি করবে, তুমি জানো যে এটা সমান সমান √3² প্লাস 5²। তোমরা এটা জানো পিথাগোরাসের উপপাদ্য। এটাকে মানে করলে কি হবে যে এটা তোমার হচ্ছে সমকোণী ত্রিভুজ, এটা সমকোণ, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে অতিভুজ সমান সমান কি, অতিভুজ সমান সমান এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, অথবা অতিভুজের স্কয়ার সমান লম্বের স্কয়ার প্লাস ভূমির স্কয়ার। এটা তোমরা জানো অবশ্য, ক্লাস 10 ছিল পাইথাগোরাস থিওরেম বা পিথাগোরাসের উপপাদ্য। ওটাকে ইংলিশে বলা হয় পাইথাগোরাস থিওরেম, বাংলা বলা হয় পিথাগোরাসের উপপাদ্য। তো যাই হোক, তো ওটা তোমরা জানো যে কি কোনো একটা অতিভুজের বাহুর দৈর্ঘ্য কি করে বের করতে হয়, যে বেস এবং হাইট যদি পরস্পরের সঙ্গে লম্বভাবে থাকে তাহলে অতিভুজটা সর্বদাই কি হয়, সেই বাহু দুটির বর্গের সমষ্টির রুট হয়, সেই বাহুর মান, অতিভুজের মান। আচ্ছা, 2 নম্বর পর আমরা তো এটা জানলাম। আমি এটা না বলে আমি বললাম
এইখান থেকে কত, এইটুকু কত, এইটুকু কত, এটার নাম হচ্ছে তোমার C1, এইটুকুর নাম হচ্ছে কি তোমার C1, এটার নাম U1 V1 W1। C1 কেন আগে বোঝার চেষ্টা করো, প্রথমে ভালো করে বোঝার চেষ্টা করো এই জায়গাটা, একটা জায়গা যদি ভালো করে বুঝতে পারো তাহলে ক্লিয়ার হয়ে যায় বিষয়টা। কারণ এখন অনেক ডেরিভেশন আছে, অনেক বড় ডেরিভেশন আছে, তোমার যদি এই বেসিক জায়গাটা ক্লিয়ার না হয়, এই জায়গাটা ক্লিয়ার না হয়, তো আমি বাকিটুকু বোঝাতে পারবো না। আমার কথা হচ্ছে কি, মাছিটা সবসময় তো এক্স অক্ষ বরাবর ছুটবে তার তো কোনো মানে নেই, ছুটতে পারে। ওয়াই অক্ষ বরাবর ছুটবে তার তো কোনো মানে নেই, ছুটতে পারে। জেড অক্ষ বরাবর ছুটবে তার তো কোনো মানে নেই, ছুটতে পারে। ধরে নাও কোনো একটা মাছি, এই যে একটা বক্স রয়েছে, মাছিটা এইভাবে ছুটছিল, এইভাবে, তার মানে এখানে কি এক্স অক্ষ ছিল, এদিকে ওয়াই অক্ষ ছিল, জেড অক্ষ ছিল, তার মানে এটা একটা ঘর, এদিকে একটা ঘর আছে, এরকম একটা ঘর, যেখানে মাছিটা যখন এখানে ছিল এইখানটায় আসলো, তার এখান থেকে এখানে আসলো, এখানে আসলে কি হবে, এটা এক্স অক্ষ এখান থেকে এতটা দূরত্ব গিয়েছে, এদিকে এটা মানে কি এতটা দূরত্ব গিয়েছে, এটা কি এতটা দূরত্ব এসেছে, এটা ওয়াই এসেছে, কারণ এটা ওয়াই, আর এতটা উপরের দিকে উঠেছে এটা জেড, তাহলে এখান থেকে এইভাবে আসা মানে কি এক্স ওয়াই জেড তিনটে একসঙ্গে আছে। তাহলে কি, যদি পার্টিকেলটা শুধু এক্স অক্ষ বরাবর যায় তার বেগ কত ইউ, শুধু ওয়াই অক্ষ বরাবর তখন বেগ কত ভি, যদি শুধুমাত্র যেটা অক্ষ বরাবর যায় তখন তখন বেগ কত ডব্লিউ, যদি সে এই করে যায় তখন বেগ কত, তার নাম C1। সেই C1টা কত, ইউ ভি ডব্লিউ যদি একসঙ্গে হিসাব করা হয় তখন সেটা কত, U1 স্কোয়ার V1 স্কোয়ার W1 স্কোয়ার। কি করে সেটা সম্ভব, আমি তোমাকে আর একটু সিম্পল ভাবে বলছি কি করে আসলো। সাপোজ পার্টিকেলটা এই জায়গায় এসেছে, কোনো একটা মুহূর্তে এখান থেকে এখানে এসেছে, এই জায়গাটা, ঠিক আছে, এখানে বোঝার চেষ্টা করে, ভিডিওতে বুঝতে হবে কারণ রাস্তা নেই, এখানে এসেছে। তাহলে যখন এখানে আসবে তখন একটা জিনিস বোঝার চেষ্টা করো, প্রথমত তুমি এরকম একটা তল ছিল, এই তল থেকে মানে এরকম তল থেকে আগে বড় বক্স এবং ছোট বক্স, এরকম একটা তল ছিল, এরকম তল থেকে এখানে আসছে। তাহলে এই একটা তল যেখানে তোমার হচ্ছে কি, প্রথমত এই যে একটা ভূমি আছে, এখানে ভূমিটা কত হবে, কারণ ভূমির এই বাহু এবং এই বাহু সমান, এটা যদি এল হয় তাহলে এটাও এল হবে, কারণ এটা যদি এল হয় তো এটাও এল হবে, তাহলে এই কোণটার দৈর্ঘ্য কত হবে, এল স্কোয়ার, তাই না। যদি আমরা বলি যে এই বাহুটা কত, এটা এল, তো এটাও এল, তো এটাও এল, তাহলে আমি যদি বলি প্রথমত এই পয়েন্টটা কত, এই পয়েন্টটা কত, এই পয়েন্টটা মানে হচ্ছে তোমার এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, কেন এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, কেন 90 ডিগ্রি, কারণ এই যে এখানে দেখে মনে হচ্ছে 90 ডিগ্রি নয়, এটা দেখুন 90 ডিগ্রি, এই বাহুর সঙ্গে যে কোণটা আছে এর সঙ্গে এটা 90 ডিগ্রি, এখানে যেটা থাকবে এটা 90 ডিগ্রি, তো এখানে যেটা থাকবে সেটা 90 ডিগ্রি। তাহলে কি আসলো, এখানে আমি দেখবো যে এই বাহুটা 90 ডিগ্রি হওয়ার জন্য এই বাহুটা কত হবে, এই বাহুটা কেন বললাম এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, তাহলে এদিকে কত ওয়াই মানে কত, এদিকে V1, আর এটা মানে কত এক্স, এটা মানে কত U1, তাহলে এটা কত, এটা মানে আমি ধরলাম তোমার P1, তাহলে P1 সমান কত, P1 সমান হচ্ছে তোমার V1 স্কোয়ার প্লাস W1 স্কোয়ার। এবার আমরা কি দেখবো, যে এই পয়েন্টটা দেখবো, এই পয়েন্টটা মানে কি, এই বাহু স্কোয়ার প্লাস এই বাহু স্কোয়ার সমান এই বাহু স্কোয়ার, কেন, তার কারণ হচ্ছে এবার এই কোণটা আছে 90 ডিগ্রি, কারণ এটা নিচের একটা তল, এই যে নিচের তল, তার সঙ্গে এটাকে জেড খারাপ ভাবে রয়েছে, এই তলটা কি, এটা একটা তল, মানে এটা কিন্তু কোনো বাহু না, এটা একটা তল, এই তলের উপর এই বাহুটা লম্বা হয়ে আছে, তাহলে কি হবে, এই কোণটা 90 ডিগ্রি হলে কি হবে, তাহলে তোমার হচ্ছে কি এটা একটা তোমার ভূমি বলতে পারো, এটা লম্বা বলতে পারো, তাহলে এটা অতিভুজ, তাহলে কি এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার সমান এটা স্কোয়ার, তাহলে এটা সমান কি হবে, এটাকে যদি আমরা বলি সি স্কোয়ার বলি, C1 স্কোয়ার বলি, তাহলে কি হবে, এটা স্কোয়ার মানে কত, √ওভার V1 স্কোয়ার প্লাস W1 স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস এটা স্কোয়ার মানে কত, এটা মানে কি, তোমার হচ্ছে কি W সরি এটা UV W, তাহলে কি আসলো U1 স্কোয়ার প্লাস V1 স্কোয়ার প্লাস W1 স্কোয়ার। দেখো আমি তোমাদের এখানে একটা জিনিস বলি, কারণ এটা তোমাদের একদম বাস্তব না হলে বোঝানো একটা কঠিন বিষয়, শুধুমাত্র আমি তোমাকে এটুকু বলছি, তোমরা এটুকু মনে রাখার চেষ্টা করো যে কোনো একটি গ্যাসীয় কণা যখন ঘনকাকৃতি পাত্রের মধ্যে ছুটবে তখন তার লব্ধি বেগটা হবে সেই এক্স ওয়াই জেড অক্ষ বরাবর সমস্ত বেগের বর্গের সমষ্টির সমান, লব্ধি বেগের বর্গ হবে সেই সমস্ত বেগের লব্ধির বর্গের সমান, এটুকু এখন মনে রাখার চেষ্টা করো, ঠিক আছে। কিভাবে আসে তোমাদের বাস্তবে যদি এখানে বুঝতে পারলে ভালো, না হলে বাস্তবে যখন তোমরা আমার সামনে আসবে তখন তোমাদের আমি পরিষ্কার করে বুঝিয়ে দেবো, চাপ নেওয়ার কারণে, কারণ এটা 3D বিষয়, তো 3D বিষয়টা বোঝানো একটু টাফ বিষয়। তো যাই হোক, এটুকু তোমরা মনে রাখার চেষ্টা করো যে কোনো একটি গ্যাসীয় কণা, এই যে গ্যাসীয় কণাটা যে কোনো মুহূর্তে তার এক্স অক্ষ বরাবর যদি বেগ ইউ হয়, ওয়াই অক্ষ বরাবর ভি হয়, জেড অক্ষ বরাবর ডব্লিউ হয়, তাহলে তার লব্ধি বেগের বর্গ কত, সে
তিনটে অক্ষ বরাবর একসঙ্গে কত হবে c1 স্কয়ার সমান সমান e1 স্কয়ার b1 স্কয়ার w1 স্কয়ার। ঠিক আছে, তাহলে আর একটা বিষয়, এটা একটা বিষয় গেল, আর একটা বিষয় আছে। আর একটা বিষয় আছে, এটা তোমার হচ্ছে কি গেসীয় কণা, এদিকে এক্স জেড ওয়াই, u1 v1 w1 m। এবার আমি তোমাকে বললাম জাস্ট দুটি তল কল্পনা করো। ঠিক আছে, জাস্ট দুটি তল কল্পনা করো, সবকিছু এখানে থাকুক, জাস্ট আমরা দুটি তল কল্পনা করতে বললাম। আমি বললাম এটা একটা তল, এই দিকে একটা তল আছে। ঠিক আছে, দুটি তল, অবশ্য প্রত্যেকটা দৈর্ঘ্য সমান, এর দৈর্ঘ্য এল, এই দৈর্ঘ্যটাও এল, এই দৈর্ঘ্যটাও এল। তাহলে আমি এই দুটো তল কল্পনা করতে পারি, এই দুটো তল কল্পনা করতে পারি, এই দুটো তল কল্পনা করতে পারি। আমি এই দুটো তল নিলাম, কোনো অসুবিধা নেই, এই দুটো তল নিলাম। এইদিকে মানে কণার বেগ কত, এদিকে কণার বেগ ইউ, কারণ ইউ বেগে চলছে, এক্স অক্ষ বরাবর, এইদিকে এক্স, এই যে এক্স অক্ষ বরাবর কণার বেগ কত ইউ। তাহলে আমি কোনো একটা মুহূর্তে কণাটি বললাম এখান থেকে স্টার্ট, মানে এই যে তলটা আছে, ডান হাতের যে তলটা আছে, এখান থেকে এই যে তলটা আছে, এখানে এই যে তল, এখান থেকে কণাটা জাস্ট, কণা কি সর্বদাই গতিশীল। আমি অক্সিজেন গ্যাসকে জিজ্ঞেস করলাম তুমি কি করো, স্যার আমি সর্বদাই গতিশীল। তুমি কোথা থেকে চলতে শুরু করবে, স্যার আপনার যেখানে সুবিধা। আমি বললাম তুমি তাহলে এক কাজ করো, তোমার আমি একটা মানে অ্যাভারেজ হিসাব করো, তো তুমি এক কাজ করো, তুমি একটা পার্টিকুলার দেওয়াল থেকে স্টার্ট করো। তো ঠিক আছে স্যার, আমি এক্স অক্ষ বরাবর এই দেওয়াল থেকে ফার্স্ট স্টার্ট করলাম। স্যার আমি এখান থেকে স্টার্ট করলাম। বলছে হ্যাঁ ঠিক আছে, তুমি তাহলে এখান থেকে স্টার্ট করো। ও কি করলো, এখানে গিয়ে জাস্ট শুরু করলো, মানে এদিকে গেল, গিয়ে ধাক্কা করে এখান থেকে স্টার্ট করলো, মানে ধাক্কার আগে পর্যন্ত যা ছিল সেটা বাদ। তাহলে ধাক্কা এখানে দিয়ে সে এদিকে কি হলো, মানে ছুটতে শুরু করলো। এদিকে ধাক্কা খেয়ে তার ভর কত এম, এখানে ধাক্কা খেয়ে কি বেগে আসলো ইউ1 বেগে, ইউ1 বেগে গিয়ে সে এই দেওয়ালে ধাক্কা খেয়ে আবার সে এদিকে আসলো, আবার এদিকে বেগ কত, আবার মাইনাস ইউ1 বেগ, কারণ এদিকে যদি এক্স অক্ষ হয় তাই এদিকে মাইনাস এক্স অক্ষ, কারণ এটা যদি তোমার এক্স হয় তো এদিকে এক্স প্রাইম, ওয়াই হয় তো ওয়াই প্রাইম, জেড হয় তো জেড প্রাইম, তাহলে এটা এক্স এক্স প্রাইম, ওয়াই ওয়াই প্রাইম, আর হচ্ছে কি তোমার জেড জেড প্রাইম। মানে আমি বলতে পারি এটা এক্স ওয়াই জেড, তো এইদিকে এক্স প্রাইম, এদিকে ওয়াই প্রাইম, তো এইদিকে জেড প্রাইম। তো যদি কোণাটা এই দিকে ছোটে তো ইউ1, যদি এই দিকে আসে তাহলে মাইনাস ইউ1, এইদিকে যায় তো ভি1, তো এইদিকে যাতে মাইনাস ভি1, তো হচ্ছে এইদিকে যাবে তো জেড1 ডব্লিউ1, এইদিকে যাবে তো মাইনাস ডব্লিউ। তাহলে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ ধনাত্মক দিকে গেলে প্লাস, ঋণাত্মক দিকে গেলে মাইনাস। তাহলে এখানে কি আসলো, কণাটি যখন এই দেওয়াল থেকে ধাক্কা খেয়ে এদিকে যাবে, অর্থাৎ কণাটি যখন এখানে ধাক্কা খেয়ে, কণাটি যখন এখান থেকে ধাক্কা খেয়ে স্টার্ট করলো, তাহলে এদিকে বেগ কত, বেগ হচ্ছে তোমার ইউ1। কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ না পর্যন্ত আর কারোর সঙ্গে ধাক্কা খায় বা কোনো দেওয়ালের সঙ্গে ধাক্কা না হয়। তাহলে কি হবে, কারণ এখানে তো অন্য কোনো বেশি কণা নেই, একজনকে রেখেছি এখন, তাহলে কারোর সঙ্গে ধাক্কা খাবে না, একমাত্র দেওয়ালের সঙ্গে দেওয়ালে ধাক্কা হবে। তাহলে ও কি করলো, এখান থেকে ধাক্কা খেয়ে সেই দিকে চলতে শুরু করলো, চলতে চলতে কোন বেগে গেল, যে ইউ1 বেগে, কত দূর গেল, যে এল দূরত্ব, কারণ এখান থেকে এল দূরত্ব গেল, গিয়ে এই দেওয়ালে ধাক্কা খেয়ে সে আবার এদিকে আসবে, কতটা আসলো, আবার এল দূরত্ব আসলো, তখন বেগ কত মাইনাস ইউ1। তাহলে ধাক্কা খাওয়ার আগে, তাহলে এখান থেকে শুরু আর কি, এই দেওয়ালে ধাক্কা খাওয়ার আগে বেগ হচ্ছে প্লাস ইউ1, ধাক্কা খাওয়ার পরে বেগ হচ্ছে কি মাইনাস ইউ1। তাহলে ধাক্কা খাওয়ার আগে কণার ভর কত ছিল, কণার ভর এম, তাহলে ধাক্কা খাওয়ার আগে তার ভরবেগ কত এম ইউ1, ভরবেগ ধাক্কা খাওয়ার পরে ভরবেগ কত মাইনাস এম ইউ1, কারণ ভরবেগ বলতে কি বোঝায়, ভর ও বেগের সমন্বয় কণার গতি। সুতরাং ধরি এক্স অক্ষ বরাবর কোন গ্যাসীয় কণার সংঘর্ষের আগে ধরি ধনাত্মক এক্স অক্ষ বরাবর কোনো গ্যাসীয় কণা সংঘর্ষের আগে ভরবেগ সমান সমান এম ইউ1 এবং
ঋণাত্মক x অক্ষ বরাবর কোনো গ্যাসীয় কণার সংঘর্ষের পরে ভরবেগ -m(u1)। একটা জিনিস বোঝার চেষ্টা করো, কণাটা যদি এই দেওয়াল থেকে ছুটতে শুরু করে দেয়, এই দেওয়াল থেকে বেগ কত u1, তাহলে এইদিকে গেলে কি হবে ধনাত্মক, এদিকে গেলে ঋণাত্মক, তাহলে সংঘর্ষের আগে ভর কত, ভর m, সংঘর্ষের পরে ভর কত, ভর m, কারণ ভরের তো কোনো পরিবর্তন হবে না। কণা তো আর মানে ভূত হয়ে যাবে না, বা কণা তো আর মানে অন্য কোনো প্রাণী হয়ে যাবে না, কণা তো কণাই থাকবে, কিছু কণাই থাকবে, কিন্তু তার অভিমুখ চেঞ্জ করলে কি হবে, তার বেগের পরিবর্তন ঘটবে। তাহলে কি আসলে এইদিকে যখন যাবে তখন তার বেগ হচ্ছে u1, এদিকে যখন যাবে তার বেগ কত -u1, বেগ কমবে পারবে না, জাস্ট বেগটা অভিমুখ চেঞ্জ করবে বলে প্লাস মাইনাস আসবে। তাহলে এইদিকে যদি m ভরের কোনো কণা u1 বেগে যায়, তাহলে এদিকে ভরবেগ কত me1, এইদিকে যদি চলে তাহলে কি -me1। ওই জন্য বলা হচ্ছে মানে এই দেওয়ালের সংঘর্ষের আগে কণাটা এখান থেকে স্টার্ট করলো, এই দেওয়ালের সংঘর্ষের আগে কতটা দূরত্ব যাবে, l দূরত্ব, এখান থেকে শুরু করলে হবে না, মানে মাঝখান থেকে শুরু করলে হবে না, আমরা কোনো একটা দেওয়াল থেকে স্টার্ট করলাম, মানে এই দেওয়াল থেকে স্টার্ট করলাম ওখানে 1 2 বা পরপর দুটি সংঘর্ষের আগে, পরপর দুটি সংঘর্ষের মধ্যে এখানে শুরু করলে 1, এখানে আসলে 2, এই এখানে শুরুর আগে ধরলে হবে না, শুরুর পরে, মানে এটা যে 1 2, তাহলে কি আসলো ধনাত্মক x অক্ষ বরাবর কোনো গ্যাসীয় কণার সংঘর্ষের আগের ভরবেগ হচ্ছে mu1, ঋণাত্মক x অক্ষ বরাবর কোনো গ্যাসীয় কণার সংঘর্ষের পরে ভরবেগ হচ্ছে -u1। সুতরাং পরপর দুটি সংঘর্ষের, পরপর দুটি মানে এটা 1 2, পরপর দুটি সংঘর্ষের মধ্যে গ্যাসীয় কণার ভর বেগের পরিবর্তন মানে কি, পরিবর্তন মানে আগেরটা মাইনাস পরেরটা, পরিবর্তন ভরবেগের পরিবর্তন বা মানে পার্থক্য। পরিবর্তন কি, সংঘর্ষের আগের ভরবেগ, সংঘর্ষের আগের ভরবেগ মাইনাস সংঘর্ষের পরের ভরবেগ, মানে সংঘর্ষ হওয়ার আগের যে ভরবেগ এদিকে me1, সংঘর্ষের পরে -me1, তাহলে কি হলো সংঘর্ষের আগের ভরবেগ কত mu1 মাইনাস অফ পরের ভরবেগ কত -mu1, তার মানে কত আসলো ভরবেগের পরিবর্তন কত মাইনাস মানে প্লাস, তার মানে 2mu1, অর্থাৎ পরপর দুটি সংঘর্ষের মধ্যে ভরবেগের পরিবর্তন কত, প্রথম কণা যেহেতু তাহলে u1টা হওয়ার কারণ হচ্ছে প্রথম কণা, তাহলে প্রথম কণাটা ভরবেগ কত mu1। আচ্ছা এখানে একটা জিনিস বুঝলে, দেখো আমি আবার বিষয়টা পুরোটা বলছি, এখন অনেক বড় ক্যালকুলেশন তো, এখন আমাদের এটা মুছে দিতে হবে, শুধুমাত্র আমাদের এটা লাগবে আর এটাকে এখন লাগবে। তার আগে আমি বিষয়টা আরেকবার বলছি যে ধরা যাক কোনো একটি ঘনকাকৃতি পাত্র যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য বা প্রতিটি দেওয়ালের মধ্যবর্তী দূরত্ব সমান এবং যার মান l, প্রতিটি তলের ক্ষেত্রফল l², যেহেতু বর্গাকার, এবং পাত্রটির আয়তন v, দ্যাট মিনস l3। ধরা যাক পাত্রটির মধ্যে n সংখ্যক গ্যাসীয় কণা আছে, প্রতিটি গ্যাসীয় কণার ভর m, এবং প্রতিটি গ্যাসীয় কণা x অক্ষ বরাবর u1 বেগে চলে, মানে প্রথম গ্যাসীয় কণাটি x অক্ষ বরাবর u1 বেগে চলে, দ্বিতীয় গ্যাসীয় কণাটি x অক্ষ বরাবর u2 বেগে চলে, তৃতীয় গ্যাসীয় কণাটি x অক্ষ বরাবর u3 বেগে চলে, পঞ্চম গ্যাসীয় কণাটি x অক্ষ বরাবর u5 বেগে চলে, প্রথম গ্যাসীয় কণাটি y অক্ষ বরাবর v1 বেগে চলে, তৃতীয় গ্যাসীয় কণাটি v1 y অক্ষ বরাবর v3 বেগে চলে, পঞ্চম গ্যাসীয় কণাটি y অক্ষ বরাবর v5 বেগে চলে, 3 নম্বর গ্যাসীয় কণাটি z অক্ষ বরাবর yw3 বেগে চলে, মানে এইদিকে u1 u2 u3 u4 u5 v1 v2 v3 v4 v5 w1 w2 w3 w5 w6 w7, মানে এইদিকে যে w এর উপাংশ, এদিকে u এর উপাংশ, এদিকে z এর উপাংশ, আমরা একটিও বেশি করে নেব, তার জন্য u1 v1 w1, u2 v2 w2, u3 v3 w3,
U4 V4 W4 U5 V5 W5, তাহলে বিভিন্ন গ্যাসীয় কণার বেগ বিভিন্ন। কারণ এটা কেন আমরা বললাম, কারণ আমরা ভালো করে ভেবে দেখো যে লেকচার নাম্বার 3-তে আমি পরিষ্কার করে বলে দিয়েছিলাম মহাবিশ্বে এমন কোনো একজোড়া গ্যাসীয় কণা নেই যাদের গ্যাসীয় মানে গতিবেগ মানে গতিবিধি পুরোপুরিভাবে সেম, অর্থাৎ কোনো গ্যাসীয় কণা সমান হবে না। না নিজেদের মধ্যে অক্সিজেন হলো তো কী হলো, না নিজেদের মধ্যে না অন্যদের মধ্যে। আমি এই কথাটা পরিষ্কার করে বলেছিলাম, মহাবিশ্বে এমন কোনো গ্যাসীয় কণা নেই একজোড়া যাদের গতিবিধি পুরোপুরি সেম, অর্থাৎ প্রথম গ্যাসীয় কণাটির যে বেগ C1 হবে, দ্বিতীয় কণাটির বেগ C2 হবে, তৃতীয় কণাটির বেগ C3 হবে। এটাই স্বাভাবিক, কারণ C1 C2 সমান হবে না, এটা ইম্পসিবল, এটা সম্ভব না, সেটা আমরা গত ক্লাসে বলেছিলাম। যাই হোক, তাহলে প্রথম গ্যাসীয় কণাটির x অক্ষ বরাবর E1, y অক্ষ বরাবর V1, z অক্ষ বরাবর W1, তাহলে আমরা এটা বললাম। তাহলে তাদের লব্ধি বেগ কত হবে? লব্ধি বেগটা আমরা বললাম C1 স্কোয়ার। দ্বিতীয় গ্যাসীয় কণাটা C2 স্কোয়ার, তৃতীয়টা কি হবে C3 স্কোয়ার, অ্যান্ড ডট ডট। এটা কি করে আসলে সেটা আমরা যদি এটা বুঝতে না পারি সেটা আমরা পরে আসবো। এইটুকু নিয়ে মাথা ঘামানোর কোনো বিষয় নেই, বাকি সবটা বুঝতে পারবে। শুধু এটুকু মনে রাখো যে কোনো একটি গ্যাসীয় কণার লব্ধি বেগ সেই গ্যাসীয় কণাটির x y z অক্ষ বরাবর মোট বেগের বর্গের সমান। লব্ধি বেগের বর্গ সেই সমস্ত অক্ষ বরাবর বর্গ বেগের যোগফলের সমান। এবার আমরা বললাম যে ধরা যাক একটি গ্যাসীয় কণা শুধুমাত্র x অক্ষ বরাবর দেখবো, শুধুমাত্র হিসাবটা করবো কি বলো, শুধুমাত্র x অক্ষ বরাবর। ধরা যাক একটি গ্যাসীয় কণা x অক্ষ বরাবর, ধনাত্মক x অক্ষ বরাবর গ্যাসীয় কণাটি যদি এখান থেকে এখানে সংঘর্ষ করে এসে, সংঘর্ষ করার আগে তার ভরবেগ me1, সংঘর্ষ করার ভরবেগ পরে ভরবেগ কত -me1। কেন এখানে অন্য কারোর সঙ্গে সংঘর্ষ করলো না কেন? কারণ মাঝখানে অন্য কোনো গ্যাসীয় কণা নেই, আমরা ধরে নিলাম। তাহলে সংঘর্ষের আগের ভরবেগ, সংঘর্ষের পরের ভরবেগ, তাহলে পরপর দুটি সংঘর্ষের মধ্যে ভরবেগের পার্থক্য, তাহলে ভরবেগের পার্থক্য কত? আসলে এদিকে পুরোপুরি ফিরে গেল এদিকে, তাহলে আগের থেকে পুরোটাই মাইনাস হয়ে গেল। প্রথমে এদিকে আসলো, প্রথমে 0 হয়ে গেল, তারপর মাইনাস উল্টো দিকে তার সমান ভরবেগ নিয়ে উল্টো দিকে আসলো। তাহলে কি আসলো যে এটা মাইনাস অফ এটা, তার মানে ভরবেগ পরিবর্তন কত, এটা মাইনাস এটা, তার মানে কত 2me1। আচ্ছা, তাহলে আমাদের 1 নম্বর সমীকরণটা মনে রাখতে হবে। একটু 1 নম্বর সমীকরণ আমাদের মেইন ভরবেগের মেইন বেগের সূত্র কি ছিল? C1 স্কয়ার ইজ ইকুয়ালস টু E1 স্কয়ার প্লাস V1 স্কয়ার প্লাস W1 স্কয়ার। C1 স্কয়ার প্লাস E1 স্কয়ার প্লাস W1 স্কয়ার। তাহলে আমরা বললাম যে ভরবেগের পরিবর্তন কত? ভরবেগের পরিবর্তন কত? আরেকটা পয়েন্ট, আচ্ছা কণাটা এখান থেকে স্টার্ট করলো, এখান থেকে এই জায়গাটা U1 বেগে এইদিকে ছুটলো, এখান থেকে স্টার্ট করলো, এটা U1 বেগে ছুটলো এবং সে -U1 বেগে এইদিকে আসলো, -U1 বেগে এইদিকে আসলো। তাহলে যাওয়ার আগে ভরবেগ কত? যাওয়ার আগে ভরবেগ me1, যাওয়ার ফিরে আসার পরে ভরবেগ কত? -me1। ভরবেগের পরিবর্তন কত? 2me1। আচ্ছা, এবার যদি তোমাকে জিজ্ঞেস করা হয় এখান থেকে কতটা দূরত্ব গিয়েছে, না স্যার এদিকে দূরত্ব গেছে l। কতটা দূরত্ব ফিরে এসছে? l। তাহলে মোট কতটা দূরত্ব অতিক্রম করেছে? না l প্লাস l। l তো মাইনাস হয় না, দূরত্ব কমে যায় না, সেই এতটা দূরত্ব গিয়েছে, এতটা দূরত্ব এসে, তাহলে মোট কতটা দূরত্ব গিয়েছে? যে 2l। আচ্ছা, কোনটার বেগ কত? কোনটার বেগ সর্বদাই u বেগে, কোনটা প্লাস মাইনাস মানে u বেগে বা E1 বেগে 12 দূরত্ব অতিক্রম করেছে। তাহলে কোনটা, এবার যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে কোনটা এই দেওয়াল থেকে এই দেওয়ালে এবং এই দেওয়াল থেকে এই দেওয়ালে, তাহলে এখান থেকে এখানে প্লাস এখানে, তাহলে যাওয়া এবং আসা মিলে মোট কতটা সময় লেগেছে কোনটার? তাহলে আমরা বলতে পারি যে কোনটি সুতরাং কণাটির পরপর দুটি সংঘর্ষের মধ্যে কণাটির পরপর দুটি সংঘর্ষের মধ্যে সময়ের ব্যবধান বা সময়ের ব্যবধান কতটা সময় লেগেছে? সময় লেগেছে যদি টি বলা হয়, টি কত? টি হচ্ছে তোমার 2l/E1। স্যার এটা আবার কোথায় পেলেন? কণাটা কিরকম বেগ নিয়ে গেছে? কণাটায় সমবেগ নিয়ে গেছে, কারণ সমবেগে গিয়েছিল, সমবেগে এসেছে, বেগের কোনো পরিবর্তন নেই, যে বেগে যাবে সেই বেগে যাবে, এদিকে যে বেগে যাবে সেই বেগে যাবে, এদিকে যে বেগে আসবে সেই বেগে যাবে। তাহলে কি আসলো? যেহেতু সমবেগে গিয়েছে, সমবেগের ক্ষেত্রে আমরা মানে গতির সমীকরণ একটা জানবো সেকেন্ড চ্যাপ্টার অবশ্য,
এস ইজ ইকুয়ালস টু ভিটি, সমবেগী গতিসূত্র। সমবেগী গতিশীল কোনো একটি কণার গতিসূত্র কি? এস ইকুয়াল টু ভিটি, যেখানে এস অতিক্রান্ত দূরত্ব, ভি সমবেগ, টি সময়। তাহলে আমরা কি বলতে পারি? টি সমান সমান অতিক্রান্ত দূরত্ব বাই বেগ, যেটা আমরা ক্লাস 6-7 থেকে জানি যে সময় সমান সমান অতিক্রান্ত দূরত্ব বাই বেগ। এটা বেগ বলতে সমবেগ, এটা কিন্তু পরিবর্তনশীল বেগ হলে হবে না। পরিবর্তনশীল বেগ বলতে ত্বরণ, মন্দন বা অন্য কিছু হলে হবে না। তাহলে সমবেগে গতিশীলের সূত্রটা, সমবেগের ক্ষেত্রে কি হয় যে টাইম টি ইজ ইকুয়ালস টু অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এখানে অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব তোমার এল প্লাস এর মানে 12 দূরত্ব গিয়েছে। মোট কতটা বেগে গিয়েছে? এখানে u1 বেগে গিয়েছে, তাই এখানে কতটা সময় লেগেছে? টি। তাহলে কি হলাম? এই কোয়ান্টিটি পরপর দুটি সংঘর্ষের মধ্যে সময়ের ব্যবধান টি ইজ ইকুয়ালস টু, তুমি এখানে বলতে পারো যে অতিক্রান্ত দূরত্ব বাই ভেলোসিটি। এখানে অতিক্রান্ত দূরত্ব বলতে 2l, আর এখানে ভি বলতে অ্যাকচুয়ালি তোমার u1, ভি বলতে এই v1 নয়, আবার ভি বলতে u1। তাহলে কি সংঘর্ষের, তাহলে পরপর দুটির মধ্যে সংঘর্ষের মধ্যে ভরবেগের পার্থক্য, এটা হচ্ছে ভরবেগের সময়। সুতরাং পরপর দুটি সংঘর্ষের মধ্যে ভরবেগের পরিবর্তনের হার সমান কি বলতো? ভরবেগের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন, সময় পরিবর্তন বাই সময়। আচ্ছা, এখানে ভরবেগের পরিবর্তন কত? 2m(u1). কতটা সময় লেগেছে? যে 2l/u1। একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমরা কি বললাম? কোন একটি গ্যাসীয় কণা এদিক থেকে এদিকে গিয়েছে, এদিক থেকে এদিকে এসে, তাতে ভরবেগের পরিবর্তন কত? 2m(u1). এদিক থেকে ওইদিকে এবং ওইদিক থেকে এদিকে আসতে মোট সময় কত লেগেছে? 12u। এখানে কিন্তু দূরত্ব, কিন্তু তোমার দূরত্বের দিকে ধনাত্মক ঋণাত্মক দূরত্ব কখনো নেগেটিভ হয় না, অতিক্রান্ত দূরত্ব কখনো নেগেটিভ হয় না। স্মরণ তোমার শূন্য হয়ে যায়, মানে বাড়তে পারে কমতে পারে, কিন্তু স্মরণ নয়, এটা কিন্তু তোমার দূরত্ব। তাহলে এদিকে দূরত্ব এবং এদিকে দূরত্ব, মোট কতটা দূরত্ব? 12। কতটা বেগে গিয়েছে? u1। তাহলে তোমার মানে কতটা হচ্ছে তোমার হচ্ছে গিয়ে সময় লাগলো যে টি। এদিকে যে সময় লাগবে এদিকে সেই সময় লাগবে, মোট সময়টাকে আমরা কি বললাম? ধরো তোমার যে টি সমান সমান, সাপোজ অ্যাকচুয়ালি টি সমান সমান তুমি এটা বলতে পারো যে টোটাল টি সমান সমান t1 প্লাস t2। একটা তোমার কি যে t1 মানে তোমার l/u1, একটা মাইনাস l/u1। দূরত্বটা নেগেটিভ হয় না, বেগ তো নেগেটিভ হয়। তাহলে আমরা কি বলতে পারি যে সময় পরিবর্তন কতটা? যে l/u1 মানে প্লাস l/u1, দ্যাট মিনস 2l/u1। এত কিছু লাগবে না তোমাদের এসব করতে গেলে, বেকার সময় নষ্ট করা, বেকার দরকার। সিম্পল বিষয় মনে রাখার চেষ্টা করো, মোট দূরত্ব বাই সময় বেগ, মোট দূরত্ব বাই বেগ মানে সময়। তাহলে পরপর দুটি সংঘর্ষের মধ্যে ভরবেগের পরিবর্তনের হার মানে কি? ভরবেগের পরিবর্তন বাই সময়। ভরবেগের পরিবর্তনের হার কথাটার অর্থ হচ্ছে কি? হার মানে সময় দিয়ে ভাগ। ভরবেগের পরিবর্তনের হার সমান ভরবেগের পরিবর্তন বাই সময়। ভরবেগের পরিবর্তন হচ্ছে 2m(u1) বাই সময়, মানে এটাকে আমরা সিম্পলিফাই করে কি লিখতে পারি? 2m(u1)² বাই 2l, বা এটাকে আমরা কি লিখতে পারি? এটা e2 কেটে দিলে m(u1)² বাই l। আচ্ছা, নিউটনের দ্বিতীয় সূত্র তোমাদের মনে আছে, ক্লাস 9-এ ছিল, যে ভরবেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? ভরবেগের পরিবর্তনের হারকে বল বলা হয়। কোনো বস্তুর উপর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে প্রযুক্ত হয় বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকে ঘটে। তাহলে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক। তাহলে যে কোনো বস্তুর উপর যে ভরবেগের পরিবর্তনের হার তাহলে বস্তুর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে এই যে পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার, এটা একটা প্রযুক্ত বল, মানে এটা কি? তাহলে কি আসলো? এই গ্যাসীয় কণাটি যখন এই যে একটা ভরবেগের পরিবর্তন ঘটলো সময়ের সঙ্গে, তাহলে কি এটা একটা নতুন একটা বলের সৃষ্টি করলো। সেই বলটা কি আসলো? তাহলে কি? তাহলে কণাটা এখান থেকে এখানে কিসের জন্য গেল? তার মানে একটা বল আছে, সেই বল নিয়ে সেদিকে গেল এবং এদিকে আসলো। তাহলে কণাটা একটা বল আছে। সুতরাং নিউটনের দ্বিতীয় সূত্রানুযায়ী
অনেক বড় এক্সপ্রেশন, এখন কিছুই হয়নি। দ্বিতীয় সূত্র অনুযায়ী এটা তোমাকে বুঝতেই হবে, বারবার ভিডিওটা ইয়ে করে দেখবে দরকারে। দ্বিতীয় সূত্র অনুযায়ী ভরবেগের পরিবর্তনের হার কণার পাত্রের দেওয়ালে প্রযুক্ত বল মানে পাত্রের দেওয়ালের উপরে যে বল প্রয়োগ করা হয় সেটা কত, যেহেতু ভরবেগের পরিবর্তনের হার, তাহলে ভরবেগের পরিবর্তনের হার কত, যে এম ইউ1 স্কয়ার বাই এল, তাহলে পাত্রের দেওয়ালের উপর এতটি বল প্রয়োগ করে। আচ্ছা, এটা একটা বিষয় গেল। 2 নম্বর আরেকটা বিষয় হচ্ছে কি, আচ্ছা পাত্রের দেওয়ালের, তাহলে কণাটি পাত্রের দেওয়ালে কতটা বল প্রয়োগ করে, পাত্রের দেওয়ালে এতটা বল প্রয়োগ করে। কোন দেওয়ালে? এই দেওয়ালে প্রয়োগ করে, এই দেওয়ালে প্রয়োগ করে, এই দেওয়ালে প্রয়োগ করে, এই দেওয়ালে প্রয়োগ করে, তাহলে একমাত্র দেওয়ালের মধ্যে বল প্রয়োগ করে। তাহলে দেওয়ালে যদি বল প্রয়োগ করে, তাহলে আমরা এখানে একটা মানে প্রেশার বা চাপ পাবো। কারণ তোমরা মনে করো ক্লাস 10-এ গ্যাসের গতীয় তত্ত্ব চ্যাপ্টার ছিল, প্রথম দিকে চাপ সমান কি, প্রযুক্ত বল বাই সমান, মানে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। কোন গ্যাসীয় চাপকে বলে, কোনো আবদ্ধ পাত্রে গ্যাসের চাপ বলতে বোঝায় সেই গ্যাসীয় কণাগুলি পাত্রের দেওয়ালে প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রয়োগ করে, তাহলে পাত্রের দেওয়ালে প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলের নাম চাপ। তাহলে এই পাত্রের দেওয়ালে এই যে বল প্রয়োগ করছে প্রতি একক ক্ষেত্রফল মানে কি, যে ফোর্স পার ইউনিট এরিয়া, যদি আমরা বলকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করি তাহলে চাপ পাবো। তাহলে পাত্রের দেওয়ালে প্রতি একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করে তার নাম চাপ। তাহলে পাত্রের দেওয়ালের যে বল প্রয়োগ করে সেই বলকে আমরা সেই পাত্রের ক্ষেত্রফল দিয়ে ভাগ করি, তাহলে কি পাবো, চাপ পাবো। সুতরাং প্রথম কণাটি পাত্রের দেওয়ালে x অক্ষ বরাবর যে চাপ দেয় তা হলো, তাহলে প্রথম কোন x অক্ষ বরাবর একটা চাপ দেয় সেটা কত, কি বলবো, এটার নাম px বা px1 বললাম। x অক্ষ বরাবর দিচ্ছে এটা, px1 সমান কত, তাহলে px সমান আমরা বলতে পারি যে f1, এটার নাম হচ্ছে তোমার f1 বললাম না, এটাকে f1 বললাম, বা fx1 বললাম। তাহলে fx1 x অক্ষ বরাবর দিল, বাই ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল তোমার হচ্ছে কি a, তাহলে এটা কত আসলো, তোমার এটা মান কত, f1 মানে কত, এখানে f1 মানে fx1 মানে তোমার হচ্ছে কি m u1 স্কয়ার বাই l ভাগ ক্ষেত্রফল a মানে l স্কয়ার। মানে এই জায়গাটা তোমরা হয়তো বুঝতে পারছো না কি করছি, বারবার এখানে সিম্পল ভাবে লিখি। এখানে এটা মানে কি, বল মানে এটা বর্গের এটা আছে, এটা তাহলে কত, m u1 স্কয়ার বাই l বাই ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল তোমার l স্কয়ার, কারণ ক্ষেত্রফল আমরা বলেছিলাম প্রথমের দিকে। তাহলে কি আসবে, এটাকে যদি আমরা ভাগ করে সিম্পলি কি আসবে, যে m u1 স্কয়ার বাই l কিউব। বুঝতে পারলে কি বললাম? তাহলে প্রথম কণাটি প্রথম গ্যাসীয় চাপ পেয়ে গেলাম। এতক্ষণে আমরা চাপের যে চাপের রাশিমালাটা হিসাব করবো, সেই চাপের রাশিমালা একটি গ্যাসীয় কোনোভাবে চাপ আমরা বের করলাম। সো ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট জায়গা, আমরা এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করি। প্রথমত আমরা কি বল করলাম, যে গ্যাসীয় কণাটা সম্পর্কে বেগের উপাংশ বললাম, বেগের উপাংশ বলার পর তার লব্ধি বেগের রাশিমালা বললাম। তারপরে বলার কি বললাম, তারপরে হচ্ছে তার এক্স কোনো একটি দেওয়ালের দিকে সংঘর্ষের আগে ভরবেগ কত, সংঘর্ষের পরে ভরবেগ কত, তাহলে ভরবেগের মোট পরিবর্তনের জন্য যে সময়, সেই সময়টা বের করলাম। তাহলে ভরবেগের পরিবর্তনের হার, তার মানে হচ্ছে কি বল বের করলাম, বল মানে কি, বল বাই ক্ষেত্রফল বের করলাম, এদিকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করলাম, তাহলে কি আসলো, চাপ বের করলাম। তাহলে কি হলো, যে কণাটি এক্স অক্ষ বরাবর প্রতিটি দেওয়ালে যে পরিমাণ চাপ দেয় সেটার নাম কত, px1 প্রথম কণাটি। দ্বিতীয়টা হলো কি, px2, তৃতীয় কণাটা হলো x অক্ষ বরাবর কত চাপ দেবে, px3, তৃতীয় কণাটা px4 এন্ড ডট ডট। তাহলে এখানে আমরা কি লিখতে পারি নেক্সট, তাহলে আমরা এখানে লিখতে পারি px1 সিমিলারলি বা অনুরূপভাবে প্রথম কণাটি, সব হিসাব যদি আমরা আবার করতাম, প্রথম কণাটি
প্রথম কণাটি পাত্রের দেওয়ালে y অক্ষ বরাবর যে চাপ দেয় সেটা কত? আমরা বলতে পারি এটার নাম Py1 is equals to Fy1 বাই ক্ষেত্রগত সব জায়গায় সমান, কারণ ঘনক এটা আছে, তার মানে কি আসলে এখানে m v1 স্কয়ার বাই l বাই ক্ষেত্রফল মানে l স্কয়ার, তাহলে কি আসলো m v1 স্কয়ার বাই l কিউব। আমি এই জিনিসগুলো আবার লিখলাম, না লিখলে হতো, আমি পরেরটা একবার লিখবো। তাহলে কি প্রথম দেওয়ার যেমন কি শুধুমাত্র কণাটা শুধুমাত্র x অক্ষ বরাবর যাবে তার তো কোনো মানে নেই, y অক্ষ বরাবর যেতে পারে, z অক্ষ বরাবর যেতে পারে। তাহলে কণাটি প্রথম কণাটির হিসেব করছি আমরা। প্রথম কণাটি পাত্রের দেওয়ালে y অক্ষ বরাবর যে চাপ দেয় সেটা কত? সেটা হচ্ছে কত? m v1 স্কয়ার বাই l কিউব, m u1 স্কয়ার বাই l কিউব। এবং প্রথম কণার z অক্ষ বরাবর চাপ, কত? আমরা এটাকে বলতে পারি Pz1 is equals to m w1 স্কয়ার বাই l কিউব। এবার একটা জিনিস বোঝার চেষ্টা করব। সুতরাং পাত্রের n সংখ্যক গ্যাসীয় কণার x অক্ষ বরাবর মোট চাপ, মানে x অক্ষ বরাবর মোট চাপ, সেটাকে আমরা বললাম Px সমান কত? Px1 Px2 Px3 Pxn। কেন? প্রথম কণাটা x অক্ষ বরাবর Px1 দিয়েছিল, দ্বিতীয় কণাটা x অক্ষ বরাবর Px2 দিবে, তৃতীয় কণাটা Px অক্ষ বরাবর Px3 দেবে, n তম কণাটি x অক্ষ বরাবর Pxn দিবে। কিন্তু তাদের মোট চাপ কত? মোট চাপ Px x অক্ষ বরাবর মোট চাপ। তাহলে কি পাত্রে n সংখ্যক গ্যাসীয় কণার x অক্ষ বরাবর মোট চাপ কত? আমরা হিসাব করতে পারি Px1 সমান কত? m u1 স্কয়ার বাই l কিউব প্লাস m u2 স্কয়ার বাই l কিউব। জাস্ট এখানে তোমার হচ্ছে বেগটা চেঞ্জ হবে। তৃতীয় কণার বেগ কত? m u3 স্কয়ার বাই l কিউব প্লাস ডট ডট m u n স্কয়ার বাই l কিউব। আচ্ছা, অনুরূপে n সংখ্যক গ্যাসীয় কণার y অক্ষ বরাবর মোট চাপ কত? py সমান কত? py1 py2 py3 ডট ডট pyn m v1 স্কয়ার বাই l কিউব m v2 স্কয়ার বাই l কিউব m v3 স্কয়ার বাই l কিউব ডট ডট m vn স্কয়ার বাই l কিউব। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? মোট এটা আসলো এবং
এবং হচ্ছে গিয়ে জেড অক্ষ বরাবর মোট চাপ, জেড অক্ষ বরাবর মোট চাপ কত? জেড অক্ষ বরাবর মোট চাপ হচ্ছে তোমার পিজেড, পিজেড সমান সমান PZ1 PZ2 PZ3 PZN MW1 square by L cube MW2 square by L cube MW3 square by L cube plus MWN square by L cube। দেখো এবার আরেকটা জিনিস আছে, তোমাদের এটা হয়তো বলা হয়নি, কি বলেছি জানি না। আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই গ্যাসীয় কণাটা, প্রথম গ্যাসীয় কণাটা এক্স অক্ষের উপর যা চাপ দেবে, ওয়াই অক্ষের উপর তাই চাপ দেবে, জেড অক্ষের উপর তাই চাপ দেবে। মানে আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই যে যতগুলো গ্যাসীয় কণা থাকবে তারা সবাই মিলে এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর প্রতিটি দেওয়ালে মানে চাপের পরিমাণ, প্রতিটি দেওয়ালে প্রযুক্ত চাপের পরিমাণ সমান। যেহেতু প্রতিটি দেওয়ালে তারা সমপরিমাণ চাপ দেয়, সুতরাং আমরা কি লিখতে পারি? আমরা কি লিখতে পারি যে px সমান py সমান pz লিখতে পারি, সমান p ধরি। মানে px py pz সমান হবে কার সমান? ধরলাম p সমান। এটা যদি 5 ডান হয় তাহলে সেটা y অক্ষ বরাবর এটাও 5 ডান হবে, যেটা করে এটা 5 ডান হবে, তাহলে আমি ধরলাম 5 ডানের একটা বিশেষ নাম p, তাহলে সবাই কার সমান? p এর সমান। আচ্ছা, এবার আমরা কি লিখতে পারি? সুতরাং মোট চাপ p মানে সমপরিমাণ যে কোনো একটা দেওয়ালের চাপ, যে কোনো দেওয়ালের প্রযুক্ত চাপ কি? px এর সমান, py এর সমান, pz এর সমান বা p সমান। তাহলে যে কোনো দেওয়ালের প্রযুক্ত চাপ যদি p হয় তাহলে কি হবে? আমরা কি এটাকে লিখতে পারি যে 1/3 অফ px py pz। তোমাদের মনে হলো স্যার এটা কেন করলেন? তার কারণ হচ্ছে কি, শুধুমাত্র একটা দেওয়ালে আমরা সমস্ত চাপটাকে আবার অ্যাড করে অরিজিনাল তার ধারণাটা দেখবো, অরিজিনাল তার এক্সপ্রেশনটা দেখবো কি আসে। যে px py pz, px টা কি? x অক্ষ বরাবর মোট চাপ, এটা কিন্তু px। py কি? y অক্ষ বরাবর মোট চাপ। pz কি? z অক্ষ বরাবর মোট চাপ। তাহলে px প্লাস py প্লাস pz কি? সব অক্ষ বরাবর সমস্ত কোণার মোট চাপ। তাহলে এটা 1/3 কেন? আচ্ছা, সবাই কার সমান? p এর সমান। আবার সবাই কি? px এর সমান। সবাই কি? py এর সমান। সবাই কি? pz এর সমান। তাহলে বলতে পারি এটা px, এটাও px, এটাও px। তাহলে কত হলো? 3px। 3px বাই 3 কাটলে তো তোমার 3 মানে p আসবে না। আমি বলতে পারি যে p সমান সমান 1/3 অফ, সবগুলো px বলতে পারি, px তাহলে কত আসলো? 3px বাই 3 সমান সমান কি? জাস্ট px। তাহলে p তো px এর সমানই আছে। বা সবাইকে আমি py লিখতে পারি, কারণ সবাই সমান। pz লিখতে পারি, সবাই সমান। কিন্তু আমি p x y z কেন লিখলাম? কারণ এই মানগুলোকে অ্যাড করার জন্য। তাহলে কি আসলো এখান থেকে? তাহলে আমরা লিখতে পারি, এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো। এবার মোটামুটি একটা এক্সপ্রেশনটা এসে গেছে প্রায়। তাহলে আমরা এখান থেকে নিলাম এটাকে। তাহলে p সমান কত আসবে? p সমান 1/3। আচ্ছা, px মানে আমরা কি পেলাম? px মানে আমরা পেলাম mu1 স্কয়ার বাই l কিউব, mu2 স্কয়ার বাই l কিউব, mu3 স্কয়ার বাই l কিউব প্লাস ডট ডট mun স্কয়ার বাই l কিউব। px py কত পেলাম? mv1 স্কয়ার বাই l কিউব।
এম ভি টু স্কোয়ার বাই এল কিউব, এম ভি থ্রি স্কোয়ার বাই এল কিউব, এম ভি এন স্কোয়ার বাই এল কিউব, প্লাস তৃতীয় চাপ কত আসবে, এম ডব্লিউ ওয়ান স্কোয়ার বাই এল কিউব, এম ডব্লিউ টু স্কোয়ার বাই এল কিউব, ডট ডট প্লাস এম ডব্লিউ এন স্কোয়ার বাই এল কিউব। মোট তাহলে এটার নাম কি, পি এক্স পি ওয়াই পি জেড। তাহলে পি এক্স প্লাস পি ওয়াই প্লাস পি জেড সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1/3 দিয়ে দিলাম। আচ্ছা এটাকে একটা কাজ করি, তাহলে এটা কি লিখতে পারি, 1/3। একটা জিনিস ভালো করে ভেবে দেখো তো, এখানে এম প্রত্যেকটা জায়গায় আছে, এখানেও আছে, এখানে তাহলে সব জায়গা থেকে এম কমন নিতে পারি। সব জায়গা থেকে আমি কি করলাম, যে এম কমন নিলাম। সব জায়গা থেকে নিচে এল কিউব কমন রয়েছে, এখানে সব জায়গাতে আমি এল কিউব কমন নিতে পারি, তাহলে এল কিউব কমন নিলাম। তাহলে সব জায়গায় আমি কি করলাম, এম কমন নিলাম, এল কিউব কমন। তাহলে কি পড়ে থাকলো, তাহলে পড়ে থাকলো এখানে পড়ে থাকলো শুধুমাত্র ইউ ওয়ান স্কোয়ার, ইউ টু স্কোয়ার, ইউ থ্রি স্কোয়ার প্লাস ডট ডট ইউ এন স্কোয়ার, ভি ওয়ান স্কোয়ার, ভি টু স্কোয়ার, ভি থ্রি স্কোয়ার ডট ডট ভি এন স্কোয়ার, ডব্লিউ ওয়ান স্কোয়ার, ডব্লিউ টু স্কোয়ার, ডব্লিউ থ্রি স্কোয়ার, ডব্লিউ এন স্কোয়ার। তাহলে কি আসলো, সবার থেকে এম 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 বাই এল কিউব দিয়ে গুণ করলে এটাই পাবো, এখানে গুণ করে দিলাম, কমন নিয়ে নিচ্ছি। এটাকে একটা আরেকটু আমি সাজিয়ে নেব, 1/3 এম বাই এল কিউব। এটাকে আমি একটু ভেতরে আরেকটু সাজিয়ে নেব, কি করবো, যে ইউ ওয়ান স্কোয়ার, ভি ওয়ান স্কোয়ার, ডব্লিউ ওয়ান স্কোয়ার, ইউ টু স্কোয়ার, ভি টু স্কোয়ার, ডব্লিউ টু স্কোয়ার, ইউ থ্রি স্কোয়ার, ভি থ্রি স্কোয়ার, ডব্লিউ থ্রি স্কোয়ার, ডট ডট ইউ এন স্কোয়ার, ডব্লিউ এন স্কোয়ার, সরি ভি এন স্কোয়ার, ডব্লিউ এন স্কোয়ার। একটা কথা খাবো, এর ইউ ওয়ান ভি ওয়ান ডব্লিউ ওয়ান, ইউ টু ভি টু ডব্লিউ টু, ইউ থ্রি ভি থ্রি ডব্লিউ থ্রি, ইউ এন ভি এন ডব্লিউ এন। তাহলে প্রথমগুলো লিখলাম, তুমি মনে আছে ইউ ওয়ান স্কোয়ার প্লাস ভি ওয়ান স্কোয়ার প্লাস ডব্লিউ ওয়ান স্কোয়ার সমান সি ওয়ান স্কোয়ার। তাহলে এটার নাম কি বলতে পারি আমরা, এটাকে আমরা লিখতে পারি যে 1/3 এম বাই এল কিউব ইন্টু, এটা মানে কত, জাস্ট ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এটা লাগবে না। এটা মানে কত, এটা মানে সি ওয়ান স্কোয়ার, এটা মানে কত, সি টু স্কোয়ার, দ্বিতীয় কোণার বেগ লব্ধি বেগ, তৃতীয় কোণার লব্ধি বেগ, চতুর্থ কোণার লব্ধি বেগ, এনতম কোণার লব্ধি বেগ। দেখো কতটা ইন্টারেস্টিং বিষয় কিন্তু। তাহলে কি মোট লব্ধি বেগটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা এটা গেল, একটু দেখে নাও ভালো করে, এই জায়গাটা ভালো করে দেখে নাও, কিছু নেই, জাস্ট ফান, মানে ভেরি গুড ক্যালকুলেশন। আর মোটামুটি শেষের দিকে চলে এসছে। এখানে আর একটা জিনিস করবো আমরা, এখানে আমরা একটা জিনিস করবো, এটা কি চাপ, মোট চাপ, মোট চাপ সমান সমান এটা। তাহলে মোট চাপ পি সমান সমান কি আসলো, পি সমান সমান ফাইনালি পেলাম 1/3 এম বাই এল কিউব, সি ওয়ান স্কোয়ার, সি টু স্কোয়ার, সি থ্রি স্কোয়ার, সি এম স্কোয়ার, বা 1/3 এম বাই এল কিউব, সি ওয়ান স্কোয়ার, সি টু স্কোয়ার, সি থ্রি স্কোয়ার, সি এন স্কোয়ার। আমি সবাইকে এন দিয়ে ভাগ করলাম এবং এখানে একটা এন দিয়ে গুণ করলাম, করতেই পারি আমি, কেটে দিলে এটাই পড়ে থাকলো। তাহলে ভালো করে ভেবে দেখো, একটা গড় বর্গ বেগ ছিল না, একটা এন সঙ্গে বেশি করে নিয়েছিলাম, সি ওয়ান স্কোয়ার, সি টু স্কোয়ার, সি তাকে রুট করে বর্গ বেগের বর্গমূল, যেটাকে আরএমএস বলা হতো। তো এটা কি গড় বর্গ বেগ, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এন দিয়ে ভাগ করা, তাহলে এটা কি গড় বর্গ বেগ। তাহলে এন পড়ে থাকবে কি আসলো, 1/3 mm বাই এল কিউব, এটাকে বলা হয়
সি স্কোয়ার মানে কি সবার মোট ওয়েট, যেটা আমরা CRMS বলা যেতে পারে, এটাকে নাম CRMS ও বলতে পারো, গড় বর্গবেগের বর্গমূল। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, শুধু CRMS, যেহেতু CRMS সমান সমান C, এটা C এর সমান, হ্যাঁ, তাহলে CRMS সমান C হয়, তাহলে আমরা কি লিখতে পারি যে 1/3 mm c স্কোয়ার mn c স্কোয়ার বাই L, এটাকে আমরা একটু লিখতে পারি 1/3 mn c স্কোয়ার বাই L কিউব। এটা চাপের রাশিমালা। সো দিস ইজ দ্য প্রেসার এক্সপ্রেশন অফ আইডিয়াল গ্যাস ইকুয়েশন। তো এটাকে আমরা লিখতে পারি, একটা বিষয় রয়েছে আমরা আগামী দিন, এখন আমরা আর এগোবো না, আজকে এটা অনেকটা হয়ে গেল, এইটুকু তোমরা মনে রাখো, আগামী দিন আমরা এখান থেকে স্টার্ট করব। এটা হচ্ছে আদর্শ গ্যাসের চাপের রাশিমালা। This is the ideal gas of pressure expression. ভালো করে বোঝার চেষ্টা করো, যেটা তোমরা চাপ বলতে প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে বলতে, সেটাই আমরা এই চাপ, গ্যাসের চাপ সাধারণভাবে বলতে হবে। এবার প্রকৃত ধরে ধরে তার চাপের রাশিমালা বের করলাম। আমরা এখান থেকে আগামী দিনে স্টার্ট করবো। এখন অনেক কিছু রয়েছে, তোমরা বুঝতে পারবে যে কি রয়েছে। এই এক্সপ্রেশনটা একটু দয়া করে তোমরা খুব ভালো করে বারবার প্র্যাকটিস করো, কারণ দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইন দিস চ্যাপ্টার। এটা তোমাকে বুঝতেই হবে, না বুঝলে হবে না, আর এটা বুঝলে তোমাকে বাকি বিষয় বোঝানোর দায়িত্ব আমার। সো থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।